Hello friends, how are you? This is your educator অরিজিৎ বাসু চৌধুরী। তো তোমরা অনেকে আমাকে চেনো, অনেকে আমাকে চেনো না, তাই না? আমি অ্যাকচুয়ালি তোমরা জানো, যারা চেনো তারা জানো যে আমি আনএকাডেমিতে পড়াই। আর যারা জানো না, যারা ইউটিউবের মাধ্যমে যারা আমাকে প্রথম দেখছো বা আমার অনেকেই আছো যারা এখানে ক্লাস করছো, অনেকে আমাকে চেনো না। তো চলো আজকে থেকে তোমাদের সাথে পরিচয় হবে। তো আমি এখানে পড়াবো ইন্ডিয়ান পলিটি। তো ইন্ডিয়ান পলিটি খুব গুরুত্বপূর্ণ টপিক, আমি যেগুলো ডব্লিউবিসিএস পরীক্ষা, আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো তোমাদেরকে এখানে পড়াবো। চলো ফার্স্ট অফ অল আমি আগে পিডিএফটা আপলোড করে নিই। ওকে, মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব ইন্ডিয়ান পলিটি। দেখো, ইন্ডিয়ান পলিটি ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো ভালো করে। আমাদের ফার্স্ট অফ অল তোমাদের আগে বলি প্রিলিমসের জন্য কথা। তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমসে ইন্ডিয়ান পলিটিতে প্রশ্ন মূলত আসে। তোমরা যদি দেখো প্রিলিমসে 12টা প্রশ্ন আসে, তাই না? 12টা প্রশ্ন আসে, ঠিক আছে? বা কোনো সময় কোনো সময় 13টা প্রশ্ন আসে। মানে তোমাদের যদি প্রিলিমসে যদি দেখো 12 এবং 13, টোটাল 25টা। কখনো 13টা ইকোনমিক্স দেয় বা কোনো সময় 12টা পলিটি দিলে, এরকম করে ওরা টোটাল 25টা প্রশ্ন তোমাদের দেবেই। আচ্ছা, মেনে গেলে তোমার দেখতে পেপার 5-এ দেখতে পাবে, আগে ডব্লিউবিসিএসে তোমার দেখতে পাবে যে পলিটি থেকে 100টা কোয়েশ্চেন দিচ্ছে, তারপর দেখবে ইকোনমিক প্রশ্ন থাকে। প্রথম 100টা থাকবে পলিটি, তারপর থাকবে ইকোনমিক্স। তো খুবই গুরুত্বপূর্ণ। আর পলিটি সবসময় আমি বলি, যারা আমাকে আনএকাডেমিতে দেখেছো, আনএকাডেমিতে যখন আমি পড়াই তোমাদেরকে লাইভ ক্লাসে, আমি সবসময় একটা কথাই বলি যে পলিটি ইকোনমিক্স আমরা যদি মুখস্থ করি তাহলে কিন্তু তুমি নাম্বার এখানে স্কোর করতে পারবে না, ঠিক আছে? কারণ তোমাকে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? পলিটি ইকোনমিক্স এগুলো এই জন্য কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং এই কনসেপ্ট আমি চেষ্টা করব তোমাদেরকে কতটা তাড়াতাড়ি কনসেপ্টটা ক্লিয়ার করা। কয়েকটা লেসন দেখলেই তোমরা বুঝতে পারবে। ফার্স্ট অফ অল তোমাদেরকে বলাই যে আমি এখানে ইন্ডিয়ান পলিটি পড়াবো। মূলত আজকে যেটা পড়াবো সেটা হলো কনস্টিটিউট বেসিকটা পড়াই। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের বলি, আনএকাডেমিতে যারা আমাকে ফলো করতে চাও তো অবশ্যই করে তোমরা আনএকাডেমি অ্যাপ যাদের অলরেডি যারা আনএকাডেমি ক্লাস করো, তারা অবশ্যই তোমরা দেখতে পাবে আমার প্রোফাইল। আর অরিজিৎ বাসু চৌধুরী বলে সার্চ করে তোমরা পাবে ডব্লিউবিপিএসসি ক্যাটাগরিতে। আর যারা নতুন স্টুডেন্ট ইউটিউবে দেখছো, তারা কিন্তু অবশ্যই করে আমাকে ক্লাস ওখানে তোমার পাবো। ওখানে প্লাস স্পেশাল ক্লাস আমি নিই ডেলি, রাত 9 থেকে 10টা স্পেশাল ক্লাস থাকে ফ্রি অফ কস্ট। আর তোমাদের প্লাসের ক্লাসটি জানো 1টা থেকে 2টো, এবং সকালে করে মাঝে মধ্যে ক্লাস নিই। তো চলো আলোচনা শুরু করা যায়। মূলত এখানে আমি তোমাদেরকে আজকে যেটা বললাম, যে শুরুতেই যেটা বললাম, আজকে এখানে পড়াবো ইন্ডিয়ান পলিটি। আর যদি তোমাদের ভালো লাগে ক্লাস, অবশ্যই তোমরা এই যে তোমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউবিপিএসসি জিএস 101 অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করবে নোটিফিকেশানের জন্য। আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই করে শেয়ার করবে, রেট দেবে, রিভিউ দেবে, কেমন লাগলো তোমাদের ফিডব্যাকটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে। অ্যান্ড আনএকাডেমিতে দেখতেই পাচ্ছ আমি পলিটি পড়াই। আর যারা আমাকে ফলো করতে চাও তো এই হলো আমার লিঙ্ক। আর অ্যাবাউট মি তোমরা নিজেরা পড়ে নিতে পারবে। আমি আমার গ্র্যাজুয়েশান সেন্ট পলস কলেজ থেকে, আমার ইন্টারেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বা নেগেটিভ মিউজিক নিউজ অ্যানালিসিস। আর যারা আমাকে ফলো করতে চাও তো বলি কি দিয়ে দিয়েছি। আর অবশ্যই কথাটা মনে রাখবে, নেভার কুইট, অলওয়েজ রিমেম্বার রুলস 1। দেখো, প্রিলিমসে রেজাল্টটা হচ্ছে অনেকেই ক্লিয়ার করেছে, অনেকে করতে পারো, ডোন্ট ওয়ারি, কোনো চিন্তা করার কিছু নেই। তার জন্য আমরা আছি তোমাদেরকে প্রপার গাইডেন্স দেওয়ার জন্য। তার জন্য তোমাদের ক্লাস শুনতে হবে, তাই না? আর দেখতেই পাচ্ছ, চলো আমরা আলোচনা শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ভেবেছিলাম অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করবো। তারপর আমি ভাবলাম না, অ্যাটর্নি জেনারেল তো শুরু করবোই, তার আগে আমি বোঝাই যে অ্যাটর্নি জেনারেল কী। মানে কী বলতে গেলে অ্যাটর্নি জেনারেল কি কনস্টিটিউশনাল বডি না নন কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক প্রতিষ্ঠান না অসাংবিধানিক প্রতিষ্ঠান, এটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ফার্স্ট অফ অল তোমাদের মনে রাখতে হবে, আগে তোমাদের বলি কনস্টিটিউশনাল বডি কী বলি, সাংবিধানিক সংস্থা।
এই ধরনের সংস্থাগুলি সংবিধানে উল্লেখিত থাকে। তোমরা যদি সংবিধান ইন্ডিয়ান কনস্টিটিউশন অরিজিনাল যদি বুক যদি তুমি ওপেন করো, তুমি এই কনস্টিটিউশনাল বডি দেখতে পাবে। আর সাংবিধানিক বডি আমরা পড়ি ইলেকশন কমিশন, ইউপিএসসি, স্টেট পিএসসি, অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট জেনারেল, তারপর তোমরা যদি দেখো ইলেকশন কমিশন, কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা কনস্টিটিউশনাল বডি না নন কনস্টিটিউশনাল বডি। এটা সবাই সাথে হয়, যারা নতুন প্রিপারেশান নিচ্ছ এই প্রবলেমটা সবাই ফেস করবে, এটা স্বাভাবিক, এটা নর্মাল ব্যাপার। তার জন্যই তো শেখা না, তার এই জানার জন্যই কিন্তু তোমরা ক্লাসে এসছো যে কী। তো দেখো, আগে প্রথমে বলি কনস্টিটিউশনাল বডি কি। দেখো, কনস্টিটিউশনাল বডি ইন ইন্ডিয়া আর দ্য বডিজ অর ইনস্টিটিউশন দ্যাট হ্যাভ ইটস নেম মেনশন ইন দ্য কনস্টিটিউশন। এটি আমি কি বললাম, সংবিধানে উল্লিখিত সংস্থা, সংবিধানের পাতায় তুমি দেখতে পাবে। আমি যখন বেসিক স্ট্রাকচার বলতে যখন আমি তোমাদের বলেছিলাম যে আমাদের ইন্ডিয়ান পলিটির যদি তুমি দেখো ক্রিটিক্যাল অ্যানালিসিস করো, তখন তোমাদের বলেছিলাম যে একটা হলো আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন হলো রিজিড আবার ফ্লেক্সিবল। রিজিড কেন বলা? দেখো, সাংবিধানিক প্রতিষ্ঠান যখন এই সাংবিধানিক প্রতিষ্ঠান যখন তুমি কিছু পরিবর্তন করবে, তখন তোমার কী করবে? সংবিধান। দেখো, আমাদের ফার্স্ট অফ অল মনে রাখতে আমাদের সংবিধান লিখিত সংবিধান, রিটেন ইউএসএ, ইন্ডিয়া, আর আনরিটেন অলিখিত সংবিধান হলো ইউকে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারছো। যেখানে বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে বলবে, আমি চেষ্টা করব তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়া, বা নেক্সট ক্লাসে তোমাদেরকে বলে দেবো। দেখো, কনস্টিটিউশনাল বডি তুমি যদি কোনো পরিবর্তন করতে চাও, সাংবিধানিক প্রতিষ্ঠান, দেখো ক্যাগের রিপোর্ট তোমরা দেখেছো নিশ্চয়ই, রাফায়েল নিয়ে যখন কথা উঠলো তখন আমরা সবাই কী বলছিলাম যে ঠিক আছে ক্যাগের রিপোর্টটা বেরো, সিএজি রিপোর্টটা আউট হোক। ক্যাগের রিপোর্ট থেকে আমরা জানতে পারবো যে 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 সত্যি। দেখো, ক্যাগ জানতে গেলে আমরা কী করলাম, আমরা ক্যাগ জানি কি, ক্যাগটা একটু বুঝতে গেলে তোমাদের এস্টিমেট কমিটি বুঝতে হবে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি বুঝতে হবে। ঠিক আছে, যখন তোমরা ওখানে বুঝবে, যখন ওইগুলোকে অডিট করে, সমস্ত কিছু অডিট করে ক্যাগ। আমরা দেখেছি যখন বিভিন্ন স্ক্যাম নিয়ে যখন কথা হয়, সবাই কিন্তু ক্যাগের রিপোর্টটা আমরা ফার্স্ট অফ অল দেখি। কারণ দেখো, ক্যাগ কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। মানে কালকে যদি মনে হয়, হয়তো মনে হলো সরকারের পক্ষে বা সরকারের বিপক্ষে, যাই আসুক না কেন, ক্যাগ যাই রিপোর্ট দিক না কেন, তার স্যালারি কাট করা যাবে না, বা ক্যাগের যে ডেজিগনেশন কমানো যাবে না। এগুলো কেন? সাংবিধানিক প্রতিষ্ঠান। ঠিক আছে, এটাই তো পাওয়ার না, এটাই তো পাওয়ার। এর সমস্ত পাওয়ার আছে সংবিধান থেকে, ভারতীয় সংবিধান থেকে। ইট ডিরাইভস পাওয়ার ডিরেক্টলি ফ্রম দ্য কনস্টিটিউশন। ক্লিয়ার? দুটো লাইন তুমি ক্লিয়ার করতে পারলে, পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, এনি টাইপ অফ চেঞ্জ ইন মেকানিজম। যদি কোনো কিছু পরিবর্তন আনতে গেলে, যে কোনো কিছু এনিথিং, তাদের ডিউরেশন, স্যালারি, সব কিছু পড়ে তারা কি সংবিধান পরিবর্তন। আমি তোমাদের কী বললাম, শুরুতেই বললাম কি, যে ভারতীয় সংবিধান রিজিড। এই রিজিড কথাটা তোমাদের যখন বললাম, তার মানে কি, তোমাকে লোকসভা পাস করাতে হবে, রাজ্যসভা পাস করাতে হবে, প্রেসিডেন্টের সিগনেচার। আর প্রেসিডেন্ট কোথাও ভেটো পাওয়ার ইউজ করে, ভেটো মানে নো পাওয়ার। আমি ধীরে ধীরে পড়াবো, অনেক কিছু আছে, পকেট ভেটো, অ্যাবসলিউট ভেটো, সাসপিসিয়াস ভেটো। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন দেয়। যাই হোক, এখন আমি বুঝছি কনস্টিটিউশনাল বডি, তাহলে বুঝতে পারছো অনেক কিছু তোমাকে, মানে যেরকম আমাদের গ্র্যাজুয়েশন হচ্ছে, আমরা তো গ্র্যাজুয়েট, আমাদের এই মাধ্যমিক পাস করতে হচ্ছে, উচ্চ মাধ্যমিক, তারপর তো গ্র্যাজুয়েশন না। এরকম তো নয় যে মাধ্যমিক পাস করে আমি গ্র্যাজুয়েট হয়ে গেলাম। স্টেপ বাই স্টেপ প্রতিটা সিঁড়ির পর, তাহলে লোকসভা, রাজ্যসভা, তারপর তুমি, হ্যাঁ তুমি এটা বলতে পারো যে কোনো কক্ষে তুমি রেজলিউশন তুলতেই পারো যে রিলেটেড, যে রাজ্যসভা বা লোকসভা, যেটা হোয়াট এভার, সেটা আলাদা ম্যাটার। বাট এনি টাইপ অফ চেঞ্জ ইন মেকানিজম অফ দিস বডি নিড কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট ইন দ্য পার্লামেন্ট। ক্লিয়ার? এনি চেঞ্জ। ঠিক আছে, এই অবধি আমি বুঝতে পারলাম। দ্য বডি, দ্য বিলো মেনশন, দেখো এই নিচে যে কনস্টিটিউশনাল বডি আমি তোমাদের এখানে যে দেখাচ্ছি, এখানে যে মেনশন করা আছে, এগুলি সবই সাংবিধানিক প্রতিষ্ঠান। যেমন ইলেকশন কমিশন, কি বললাম? ইলেকশন কমিশন। দেখো, ইলেকশন কমিশন আমি তোমাদের যখন পড়াবো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কী কী ইলেকশন কমিশন, কোন ইলেকশন কন্ডাক্ট করেন, স্টেট ইলেকশন কমিশনের সাথে ইলেকশন কমিশনের পার্থক্য কী,
ঠিক আছে, ইলেকশন কমিশন, কোনটা ন্যাশনাল পার্টি, কোনটা স্টেট পার্টি, এগুলো তো অলরেডি আমি তোমাদের পড়িয়েছি। যারা নতুন স্টুডেন্ট, যারা আনএকাডেমি তারা জানো, যারা নতুন স্টুডেন্ট এগুলো কিন্তু তোমরা অবশ্যই আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করে ক্লাসে গিয়ে তোমরা দেখতে পারো। আমার ডেইলি রাত 9টায় ক্লাস হয় এবং তোমরা তো আমার তোমাদের পরে বলবো, ডোন্ট ওয়ারি, চিন্তা কিছু করতে হবে না। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আর্টিকেল 315 to 323 খুবই গুরুত্বপূর্ণ। ইউপিএসসি আমি তোমাদের প্রথমে দিনেই বলি যে এটি হলো ওয়াচডগ অফ মেরিট সিস্টেম। আমাদের এখানে ওপেন কম্পিটিশান হয়, এক্সাম হয়, সেই এক্সাম যখন তুমি ক্লিয়ার করবে তখন তুমি আইএস হতে পারবে। বা আমাদের স্টেট পিএসসি এক্সাম কন্ডাক্ট করে, প্রিলি, মেন, ইন্টারভিউ পরপর ক্লিয়ার, এই অবধি বুঝতে পারলে। এবার ইউপিএসসি এক্সাম কন্ডাক্ট করে, তারপরে তুমি যখন কোন মিনিস্ট্রির আন্ডারে আইএস, সে সমস্ত এক্সাম কন্ডাক্ট, সেই সমস্ত আমরা পরে আলোচনা করব যখন আমরা ডিটেলস পড়বো, ঠিক আছে, যখন আমরা ধীরে ধীরে এগোবো, ঠিক আছে। এই অবধি তোমরা বুঝতে পারলে 1, 2, যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা বলবে। এটা একদম বেসিক আলোচনা করছি। স্টেট পাবলিক সার্ভিস কমিশন ক্লিয়ার। ফিনান্স কমিশন, এইটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো ভালো করে। দেখো এই ফিনান্স কথাটা, ফিনান্স কমিশন যখন আমরা আলোচনা করো, প্রথমত তোমাদের মনে রাখতে হবে কেন্দ্র রাজ্যের সম্পর্ক, মানে সেন্ট্রাল স্টেট রিলেশনশিপ 245 to 300। সেখানে তোমাদের আমি বলেছিলাম লেজিসলেটিভ রিলেশনশিপ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ আর ফিনান্সিয়াল রিলেশনশিপ। লেজিসলেটিভ রিলেশনশিপ দেখো 245 থেকে 255, 256, 263, 264, 300। তাহলে কি লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভ, ফিনান্সিয়াল এখনো পরীক্ষা প্রিলিতে দেয়, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে। কিন্তু ওই যে 300, 205, 205, 204, 263, 264, 300, 264 থেকে 300, তার মধ্যে তুমি ট্যাক্স পাবে, তার মধ্যেই তুমি ফিনান্স কমে 280টা পাচ্ছ। তো ফিনান্স কমিশনে কি ভূমিকাটা কি তুমি জানো, মানে রাজস্ব বন্টন, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব কারিগর, রাজস্ব বন্টন। ফিনান্স কমিশনে বলে তাহলে আমাদের এখানে, আমাদের এলাকায় 1000 ফুট কল তৈরি হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনি কল বানান, আমরা 50% দেবো, আপনার এড যদি কতটা হয় তা কিন্তু রিটার্ন করতে হবে, রিটার্ন করতে হবে না, এড সাহায্য করছে। যদি লোন থাকতো তাহলে কিন্তু রিটার্ন করতে হতো, তাই না? তো যাই হোক, এগুলো বুঝতে হবে। এবার 14 ফিনান্স কমিশন কী রেকমেন্ডেশন করেছে, 15 ফিনান্স কমিশন কী রেকমেন্ড করেছে, এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। ফিনান্স কমিশন, বর্তমান ফিনান্স কমিশন কোন এর মধ্যে পড়ে, মানে কোন নাম কি, বর্তমান নাম কি, ইভেন ফিনান্স ইউনিয়ন স্টেট রিলেশনশিপ যখন পার্ট 11, পার্ট 12, তোমরা জানো পার্ট 12টাই হলো ফিনান্সিয়াল রিলেশনশিপ, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশনশিপ। আর দেখো ওটা কিন্তু প্রথম যে দুটো বললাম, প্রথমেই যেটা বললাম ওটা কিন্তু পার্ট 11, আর পার্ট 12-এর মধ্যে কিন্তু ফিনান্সিয়াল রিলেশনশিপটা পারবে। লেজিসলেটিভ, অ্যাডমিনিস্ট্রেটিভটা দুটো হলো পার্ট 11, পার্ট 12, এগুলো তোমাদের জানতে হবে। খুব গুরুত্বপূর্ণ ন্যাশনাল কমিশন ফর এসসি, ন্যাশনাল কমিশন ফর এসটি। এই যে 338, 338, 338 অ্যান্ড 338A, এইটু দেখো আমার এগুলো ভুল আছে, একটু মিস্টেক আছে, একটু চেক করে নেবে। 338A হবে, তো 338 এইটুকুনি বললে হবে না। কোন পার্ট, পার্ট 16, কোন শিডিউল, 5th শিডিউল, 5th শিডিউলের সঙ্গে 6th শিডিউল কী পার্থক্য আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। 5th এবং 6th-এর মধ্যে পার্থক্যটা কী, যদি তুমি দেখো 5th শিডিউল এবং 6th শিডিউলের পার্থক্য কী তুমি দেখতে পাবে, ঠিক আছে? কারণ আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এগুলো তোমাদের পড়বো। তারপর ধরো তোমাদের কোন আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ, 330 থেকে 342 ইউনিয়ন লিস্ট, এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো, ডিটেলস এলাবরেটলি আলোচনা করব। এই হলো তোমাদের শিডিউল ট্রাইব। এবার দেখো স্পেশাল অফিসার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিস, কি বললাম, স্পেশাল অফিসার ফর লিঙ্গুইস্টিক মাইনরিটিস, এটাও খুব গুরুত্বপূর্ণ, 350B ক্লিয়ার। কন্ট্রোলার অডিটর জেনারেল ক্যাগ, খুবই গুরুত্ব, 148, একটু আগে বলছিলাম ক্যাগ, ঠিক আছে? এগুলো কিন্তু ডিটেলসে জানতে হবে, ক্যাগের ভূমিকা যথেষ্ট দেখতেই পাচ্ছ, ঠিক আছে? এবার তোমরা জানো অ্যাটর্নি জেনারেল, হাইয়েস্ট লিগাল ল অফিস। দেখো আমরা মূলত তুমি দেখেছো যে আমরা কন্টেম্প্ট পড়াবো, তখন দেখবে সিভিল কন্টেম্প্ট, ক্রিমিনাল কন্টেম্প্ট, দুটো ভাগে ভাগ করা হয়। এবং এই কন্টেম্প্ট নিয়ে রিসেন্টলি দেখেছো প্রশান্ত ভূষণ কেস, এটা ওটা সেটা।
দেখো সুপ্রিম কোর্ট ডাইরেক্ট কন্টেম্প না যে আমাদের রায় দেন সেটা সুপ্রিম কোর্টে। এবার ধরো কারো যদি মনে হয় যে আমি অরিজিৎ বাসু চৌধুরী, আমার মনে হলো এই ব্যক্তিটি রাম কন্টেম্প করেছে, আমি কি করব, কন্টেম্প ওনার নামে আমি অ্যাপিল করব। তার জন্য কিন্তু তোমাকে অ্যাটর্নি জেনারেল পারমিশন আনতে হবে। যদি অ্যাটর্নি জেনারেল যে নাকচ করে তখন এটা আমরা জানি। অ্যাটর্নি জেনারেল কি তুমি জানো, তিনি যে কোনো অধিবেশনে পার্টিসিপেট করতে পারেন কিন্তু তিনি ভোট দিতে পারবেন না। ঠিক আছে, এগুলো ডিটেলসে আমি পড়বো। অ্যাডভোকেট জেনারেল নেক্সট যিনি তোমরা পাবে, অ্যাডভোকেট জেনারেল সেন্ট্রালের ক্ষেত্রে যদি অ্যাটর্নি জেনারেল, স্টেটের ক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেল। আর অ্যাটর্নি জেনারেল সলিসিটর জেনারেলটাও তোমাদের শিখতে হবে, জানতে হবে। এটা তো হলো কনস্টিটিউশনাল বডি। তাহলে আমাদের কোনটা আমাদের নন কনস্টিটিউশনাল বডি? দেখো নন কনস্টিটিউশনাল বডি হুইচ ডাজ নট ফাইন্ড ইটস নেম দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে কনস্টিটিউশনাল বডিতে আমি নাম কনস্টিটিউশনাল বডির নাম তো আমি পেলাম সংবিধানের পাতায়, কিন্তু নন কনস্টিটিউশনাল বডির নাম কিন্তু আমি সংবিধান পাই। দেখো প্রায়শই শুনবে, দেখবে কালকে যদি ধরো তুমি একজন ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তুমি কিছু স্টেপ নিতে পারো, তুমি নিরপেক্ষ কাজ করতে পারো, কিন্তু তুমি দেখবে কোনো সময় সিবিআই সিবিআইকে প্রায়শই সুপ্রিম কোর্ট যেন বলে যে তোতা পাখি। কিন্তু না, সিবিআই কিন্তু অটোনমি বডি, এর ব্যাকগ্রাউন্ড আছে, কিন্তু কারণ নন কনস্টিটিউশনাল বডি, কারণ ফুল ফ্লেজ পাওয়ার নেই। একটা কনস্টিটিউশনাল বডি সংবিধান থেকে পাওয়ার পাচ্ছ, আর একটা কি এটি পার্লামেন্টের রেজলিউশনের মাধ্যমে দিয়ে পাস হয়, সেই অর্থে সেই পাওয়ারটা তুমি পাবে না। যাই হোক, আমরা আলোচনা করব নন কনস্টিটিউশনাল বডি হুইচ ডাজ নট ফাইন্ড ইটস নেম ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ক্লিয়ার? ওকে। হিন্স যদিও ইট ক্যান নট ডিরাইভ, দেখো এটা তাই জন্য ইট ক্যান নট ডিরাইভ ফ্রম পাওয়ার ফ্রম কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সংবিধান থেকে পাওয়ার পায় না, এটা সংবিধান থেকে পাওয়ার পায় না। কালকে যদি মনে হয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি মনে করে স্যালারি কাট করতে পারে, কারণ কদিন আগে তুমি জানো সিআইসি স্যালারি কাট করলো যখন, তখন কী বলো, দেখো কনস্টিটিউশনাল বডি যা স্যালারি, স্টেট গভর্নমেন্টের স্যালারি, প্রাইভেট সুপ্রিম কোর্ট জাজমেন্ট দেয় না কনস্টিটিউশনাল বডির মধ্যে নন কনস্টিটিউশনাল বডিরও একটা ভূমিকা আছে দেশের ডেমোক্রেসি রক্ষার ক্ষেত্রে। নন কনস্টিটিউশনাল বডিও থাকে। আরটিআই কিন্তু তুমি মনে রাখবে কোনো সময় সুপ্রিম কোর্ট অনেক সময় বলেছে এটা মৌলিক অধিকার মতো, ঠিক আছে, আরটিআইয়ের মতো। আজ ধরো তোমার এখানে পিডব্লিউডি রাস্তা করেছে, কি করেছে, কত খরচা করেছে, কি না কি সমস্ত কিছু তুমি জানতে চাইতেই পারো। ধর একটা এক্সাম কন্ডাক্ট করেছে স্টেট পিএসসি, কেমন কতজন পরীক্ষা দিয়েছে, কীভাবে খাতা দেখা হয়েছে, কতজন ক্লিয়ার করলো, মেন ইন্টারভিউ কেমন, সমস্ত ইনফরমেশন তুমি জানতে পারো। কিন্তু মনে রাখতে হবে ইস্যু ন্যাশনাল ইন্টারেস্ট, যেগুলো ন্যাশনাল ইন্টারেস্ট, জাতীয় নিরাপত্তা, সেগুলো ইম্পসিবল না। কিছু কিছু এক্সেপশনাল আছে, এক্সেপশনগুলোও আমি তোমাদের বলে দেবো। তাহলে কি বলে, হিন্স ইট ক্যান নট ডিরাইভ ফ্রম কনস্টিটিউশন বা ইন্ডিয়া। স্ট্যাটুটরি বডি, আমরা কিন্তু স্ট্যাটুট বডি পার্লামেন্টের রেজলিউশনের মাধ্যমে পাস হচ্ছে, অলসো কল তোমার বডি বা অলসো কল নন কনস্টিটিউশনাল বডি, যেমন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, স্টেট হিউম্যান রাইটস কমিশন, এগুলো আমরা জানি। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, স্টেট হিউম্যান রাইটস কমিশন, সিআইসি সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, স্টেট ইনফরমেশন কমিশন, আন্ডার আরটিআই জানো, রাইট টু ইনফরমেশন, তুমি জানো আরটিআই। তো 2005 সিভিসি, এখন ডিস্টেন্স তুমি শুনতেই পাবে, সিভিসি, সিবিআই, ইডি, ঠিক আছে, ন্যাশনাল কমিশন ফর ওমেন, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস। আমরা গুলিয়ে যাই, আমরা দেখে প্রায়শই গুলিয়ে ফেলি ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইব, এইটা আমরা কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলি, কিন্তু না, বুঝতে হবে। কারণ দেখো এইটা আলাদা, এইটা কিন্তু আলাদা। ন্যাশনাল কমিশন ফর ওমেন, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস, ঠিক আছে, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস, লোকপাল, এটাও খুব গুরুত্বপূর্ণ, লোকপাল, ন্যাশনাল ল কমিশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, সেবিও খুব গুরুত্বপূর্ণ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ইকোনমিক্সে ক্যাপিটাল মার্কেট যখন তোমরা পড়বে তখন সেবির কথা বারবার জানতে পারবো, এগুলো জানতে হবে। আমরা গুলিয়ে ফেলি যে সেবি আরবিআই সব এক, না, এক নয়। সেবি আলাদা কার্যকরিতা ফাংশন আছে, আরবিআই আলাদা রকম ফাংশন আছে। মনিটারি পলিসি কন্ট্রোল বাই আরবিআই, আবার যদি ফিসকাল পলিসি কন্ট্রোল ফিনান্স মিনিস্ট্রি। সেবি তুমি ধরো আজকে তুমি এটা কোনো শেয়ার মার্কেট কেনাবেচা করলে সেটা কিন্তু সেবির কি বলবো আয়ত্তের মধ্যে পড়বে, এখতিয়ারের মধ্যে পড়বে। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটি
অনেকে মনে করছে না এটা কনস্টিটিউশনাল বডি, নো, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে, ন্যাশনাল ল কমিশন অ্যান্ড ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। দেখো এইটা নিয়ে আমি বারবার তোমাদের বলি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল খুব ইন্টারেস্টিং, কারণ দেখো আমাদের যে আর্টিকেল 19 যখন পড়বো তখন তুমি দেখবে পলিউশন ফ্রি এনভায়রনমেন্টের কথা বারবার বলি, সেটা আর্টিকেল 21 মধ্যে পড়ে, রাইট টু লাইফের মধ্যে পড়ে। এবার ধরো এই যে রাইট টু লাইফ, পলিউশন ফ্রি, যে তুমি যখন বলে পলিউশন ফ্রি একটা এনভায়রনমেন্ট, তখন কিন্তু এনজিটি কিন্তু মেন রেসপন্সিবল অর্গানাইজেশন, ওকে। তো এটা আমার নিজের নন কনস্টিটিউশনাল বডি, এগুলো খুব জানতে হবে। এই এনজিটি কিন্তু আমাদের পড়তে হবে, এনজিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই দেখতে পারো, ঠিক আছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, স্টেট গ্রিন ট্রাইব্যুনাল হচ্ছে আছে আবার। এবার আমরা যেটা বললাম স্ট্যাটুটরি বডি, একদম স্ট্যাটুটরি বডি মানে তোমার নন কনস্টিটিউশনাল বডি। দে আর অলসো রেফার্ড অ্যাজ নন কনস্টিটিউশনাল বডিজ, as they do not find specific mention in the Constitution of India. However, যদিও they are also very relevant and have been created by passing an act of parliament. আমি তোমাদের প্রথম দিনই বলেছিলাম এটা খুব গুরুত্বপূর্ণ, যে কি বলেছিলাম, যে এগুলি সংবিধানে উল্লেখিত নয়, বরং কেন্দ্রীয় ক্যাবিনেট প্রস্তাব বা সিদ্ধান্তের মাধ্যমে, বাংলাটাই তোমাদের বলে দিলাম, বাংলায় যারা দেখো এগুলো কিন্তু মিনিংগুলো খুব গুরুত্বপূর্ণ, বুঝতে হবে তোমাদের প্রতিটা টপিক। কিন্তু আমি কিন্তু দেখো আমি মনে করলে কিন্তু ডাইরেক্ট কনস্টিটিউশনাল বডি অ্যাটর্নি জেনারেল শুরু করতে পারতাম, কিন্তু না, করলাম না, কারণ তোমরা আগে অ্যাটর্নি জেনারেল কনস্টিটিউশনাল বডি না নন, এবার যখন নেক্সট দিন যখন পড়াবো না অ্যাটর্নি জেনারেল, তখন কিন্তু তোমরা বলে বাহ এবার তো আমি বুঝতে পারছি, তখন তুমি তার পাওয়ার, তার স্ট্রেংথ সম্বন্ধে তুমি কিন্তু ওয়াকিবহাল হবে। আজ থেকে তুমি বুঝতে পারো না অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার জেনারেল, ফিনান্স কমিশন, এগুলো একটা পাওয়ারফুল বডি, কারণ এটা কনস্টিটিউশনাল বডি। তারপরে কি ড্রব্যাক নেই, আছে, সেগুলোও আমরা আলোচনা করব। তাই এইটাকে বলা হয় ক্রিটিক্যাল অ্যানালাইসিস। তো যাই হোক, দে আর অলসো রেফার্ড as non-constitutional body. They don't find specific mention in the Constitution of India. However, যদিও they are also very relevant and have been created by passing an act of parliament. আর পার্লামেন্ট মানে কিন্তু মনে রাখবে, পার্লামেন্ট মানে তোমরা বলছো লোকসভা, পার্লামেন্ট মনে করো রাজ্যসভা, না, পার্লামেন্ট মানে লোকসভা, পার্লামেন্ট মানে রাজ্যসভা, পার্লামেন্ট মানে কিন্তু লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট একসাথে বলে পার্লামেন্ট। কারণ তুমি একটা কথা মনে রাখবে, দেখো যখন কোনো ল আমি 13 যখন পড়াবো তখন বলবো ল 12 এবং 13 পার্থক্য। 12 আর্টিকেল 12 এবং আর্টিকেল 13 যদি তুমি একটু যদি ওয়াচ করো দেখবে আর্টিকেল 12, ধরো আর্টিকেল 12 স্টেট, 13 ল। এই লটা ধরো পার্লামেন্টে পাস হলো, পার্লামেন্টে তো পাস হয়েই গেল, ছেড়ে দাও, পার্লামেন্টে পাস হয়ে গেল। এই পার্লামেন্টে যখন পাস হয়ে যখন তুমি রাজ্য মানে যখন প্রেসিডেন্ট সিগনেচার করবে তখন কি হবে, ওটাকে কি হবে, অ্যাক্টে পরিণত হবে। বাবু আমি কি বললাম, ধরো কোনো একটা, ধরো আজকে একটা বিলই আমি একটা এই কথাটা বিল দিয়ে আমি তোমাকে বলছি, ধরো ক্যাব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, এই বিলটা যতক্ষণ লোকসভায় যখন পাস হলো, রাজ্যসভায় পাস হলো, তখন তুমি বলবে বিল। যখনই প্রেসিডেন্ট সিগনেচার করলো তখন ওটা হবে অ্যাক্ট, CAB থেকে এখন আমি হয়ে গেলাম CAA। একটা বোঝো কিন্তু অ্যাক্ট, ঠিক আছে, তোমরা বলো অ্যাক্ট মানে অভিনয় না, অ্যাক্ট, ক্যাব বিল থেকে অ্যাক্ট যখন প্রেসিডেন্ট সিগনেচার করলো, সেটা আলাদা ম্যাটার, যে প্রেসিডেন্ট ভেটো পাওয়ার ইউজ করতেই পারে, সেটা আলাদা ম্যাটার, বাট এটা তোমাদের বেসিক আমি তোমাদের বললাম। স্ট্যাটুটরি বডি আর এস্টাবলিশড বাই অ্যাক্ট হুইচ পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার ক্যান পাস। খুব ইজিলি বুঝতে পারছি আমি। দিস বডি এন্টাইটেল সেভড বাই অ্যান অ্যাক্ট, বুঝতে পারছো, দিস বডি, এই যে বডিগুলো তোমাদের বললাম একটু আগেই, কি একটা মাধ্যমে পাস হয়েছে পার্লামেন্টের দ্বারা বা স্টেট লেজিসলেচার। তোমরা জানো পার্লামেন্ট মানে তুমি ওখানে যখন লোকসভা, রাজ্যসভা, প্রেসিডেন্ট, এখানে সেরকম বিধানসভা, বিধান পরিষদ, গভর্নর। কিন্তু পয়েন্ট টু বি নোটেড, কিন্তু মনে রাখতে হবে অনেক রাজ্যে আমাদের বিধানসভা আছে আর বিধান পরিষদ নেই, যেমন মহারাষ্ট্র, বিহারে বিধান পরিষদ আছে, যাই এগুলো আমরা পড়াবো তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো বুঝতে হবে।
দে আর অলসো কল্ড নন কনস্টিটিউশনাল বডি। আশা করি এই পার্টটা তুমি বুঝতে পেরেছো। যেমন স্ট্যাটুটরি বডি, দেখো সেবি অ্যাক্ট 1992, আরবিআই যদি দেখো আরবিআই অ্যাক্ট, আরবিআই যে পাওয়ারটা পায় না, আরবিআই ডিরাইভ ইজ পাওয়ার রোল ম্যান্ডেট। দেখো আরবিআই কিন্তু মনে রাখতে হবে অটোনমাস বডি। একটা কথা মনে রাখবে, আরবিআই কিন্তু প্রথমে কিন্তু মনে রাখতে হবে, আগে কিন্তু জাতীয়করণ 1949 যখন জাতীয়করণ হলো না, তখন মনে রাখতে হবে সমস্ত ন্যাশনালাইজ করা কেন, যেন ফিনান্সিয়াল ইনক্লুশন, যাতে ভারতের প্রতিটা মানুষ যেন ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত হন, সেই জন্যই তো ফিনান্সিয়াল ইনক্লুশন হয়েছিল। তো আরবিআই দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিরাইভ ইজ পাওয়ার রোল ম্যান্ডেট। দেখো আরবিআই কিন্তু মালিক কিন্তু সরকারি, কিন্তু সরকার মালিক বলে কিছু শুধু না, আরবিআই কিন্তু নিজস্ব কিছু ক্ষমতা আছে। আমি তোমাদের পড়িয়েছি, এগুলো প্লাসেই পড়িয়েছি আনএকাডেমি, তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করবে দেখে নেবে। তো আরবিআই অ্যাক্ট 1948 which is a law made by parliament and notified in official gazette, দেখতেই পাও। ধরো আরটিআই কিছু পরিবর্তন, যাই কিছু পরিবর্তন হোক না কেন, তুমি তো পেপারে দেখে অফিসিয়াল গ্যাজেট প্রায়শই তুমি দেখতে পাও, পেপারেই করলেই দেখতে মাঝে মাঝে জায়গা থাকে, ঠিক আছে। সেবি আর আরবিআই, দেখো সেবির ভূমিকা আলাদা, আরবিআই তোমাদের প্রথমেই বলেছি, সেবি আর আরবিআই ডাজ নট ফাইন্ড মেনশন ইন ইন্ডিয়া কনস্টিটিউশন, হয়ে গেল। ন্যাশনাল কনজিউমার ডিসপিউট রেড্রেসাল কমিশন, তোমরা জানো, জাগো গ্রাহক জাগো আমরা বলি না, শুনতেই পাও। রিটায়ার্ড জাজ থাকে, তাই না, এগুলো জানতে হবে। হ্যাঁ, আবার দেখো লোক আদালত, আমি তোদের পড়াবো এখন, ওটাও পড়বে। আবার যদি লোক আদালতের সঙ্গে এটা গুলিয়ে ফেলো না, ধরো কি রিটায়ার্ড জাজ বলেছি বলে, দেখো ন্যাশনাল কনজিউমার ডিসপিউট, ধরো আজ তুমি একটা ফ্ল্যাট কিনেছো, ফ্ল্যাটটা দেওয়ার দায়িত্ব ধরো ডিসেম্বরে দেওয়ার কথা ছিল, কিন্তু তোমাকে দিতে দিতে 2 বছর লাগিয়ে, তার মানে কি তুমি যেতেই পারো। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, তুমি দেখতেই পাচ্ছ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। দেখো আজকে কোনো একজন বেশ অ্যাকিউজড পারসন, সে দোষ করেছে, ক্রাইম করেছে, সে জেলে যাবে স্বাভাবিক, কিন্তু তার যা যা রাইট অধিকারগুলো আছে, জেলে একটা তার জেলে তার রুম থাকবে, যেমন হয় জেলের ঢাড়ি যেটাকে বাংলায় বলি, জেলখানা যেটাকে বলি, প্রপার পরিষ্কার পরিচয় থাকবে, পয় প্রণালী ব্যবস্থা ঠিক থাকবে, ঠিক আছে, প্রপারলি তুমি দেখতে পাবে। এই কোভিড-19 যেমন জেলে কি হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, তাহলে কি প্রপারলি এখন থেকেই তারা স্যানিটাইজ করছে, ব্যাপারই একটা হাইজিন মেনটেন করা সমস্ত কিছু। তারপর ধরো তোমার প্রপারলি ফুড, লাইব্রেরি থাকা, সমস্ত কি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কি করে, সমস্ত জেলে গিয়ে কয়েদিদের কন্ডিশন চেক করে। ন্যাশনাল কমিশন ফর ওমেন, অবশ্যই মহিলা অধিকার, তুমি দেখতেই পাচ্ছ যে সমস্ত দেখবে, এই সমস্ত নিউজগুলো দেখছো, বিভিন্ন রকম মহিলারা যে সমস্ত প্রবলেমগুলোর সম্মুখীন হয়, যে সমস্ত অভিযোগ, মানে ইংরেজিতে বলে অ্যালিগেশন আনে, সেগুলোকে তারা দেখতে পারে, তারা মহিলাদের লড়াই করে, মহিলা হয়ে লড়াই মানে কি, যাতে সঠিক বিচার পায়। ন্যাশনাল কমিশন ফর ওমেন, ও মেন বলছে মহিলাদের, মহিলারা। দ্য ইনফরমেশন কমিশন ডিরাইভ ইটস পাওয়ার ফ্রম আরটিআই, আরটিআই কোথেকে পাওয়ার আছে, আরটিআই অ্যাক্ট। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, এই ন্যাশনাল ইনফরমেশন কমিশন কোথেকে পাওয়ারটা আছে, অবশ্যই আরটিআই অ্যাক্ট থেকে পাওয়ার আছে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন, এগুলো আমরা পড়বো। এগুলো হলো নন কনস্টিটিউশনাল বডি বা স্ট্যাটুটরি বডি। এক্সিকিউটিভের এটাও কিন্তু নন কনস্টিটিউশনাল বডি। যেমন আমাদের রয়েছে নীতি আয়োগ, এখন যেটা প্ল্যানিং কমিশন, এরা কি করে, ইমপ্লিমেন্ট করেন, এক্সিকিউট করে। এক্সিকিউট মানে কি, সম্পাদনা করা, যেটা যে স্কিমটা এলো ওটাকে ইমপ্লিমেন্টেশন। এরাও কিন্তু দে আর দোজ বডি হুইচ আর ক্রিয়েটেড বাই অ্যান অ্যাক্ট অন অর্ডার এ মিনিস্ট্রি অর ইউনিয়ন অফ স্টেট। দিস বডি অলসো কাম আন্ডার নন কনস্টিটিউশনাল বডি। এগুলো তুমি দেখতে পাবো, যেমন প্ল্যানিং কমিশন পরিবর্তন করে নীতি আয়োগ রিপ্লেস করা হয়েছে। দেখো নীতি আয়োগ কি, একটা থিঙ্ক ট্যাঙ্ক সরকারকে কি করলো, একটা সাজেশন দিল, সাজেস্ট করলো, সরকার মানতে পারে, নাও মানতে পারে। প্ল্যানিং কমিশনের থেকে নীতি আয়োগ অনেক পার্থক্য, যখন আমি তোমাদের ইকোনমিক্স পড়াবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কি হবে প্ল্যানিং কমিশনের সঙ্গে যে নীতি আয়োগের কি মেন কি ডিফারেন্ট আছে, এগুলো তোমাদের জানতে হবে। প্ল্যানিং কমিশন, ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি ওরা কি করতো, প্ল্যানিং আপার টপ টু বটম, এরা বটম টু টপ একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে। এগুলো জানতে হবে, তোমাদের সব পড়াবো। হ্যাঁ, কিছু কি ড্রব্যাক আছে না আছে, এগুলো সবই জানতে পারবো। এছাড়া এবার দেখো
জুডিশিয়ারি যেগুলো রয়েছে, কোয়াসি জুডিশিয়ারি, জুডিশিয়ারিগুলো তোমরা জানতে পারবে। জুডিশিয়াল বডি সব থেকে বড় এক্সাম্পল কি, বিগ এক্সাম্পল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এদের মেন কাজ কি, জাস্টিস। ঠিক আছে, মনে রাখতে হবে। দেখো জাজের সংখ্যা বৃদ্ধি কমানো সেটা ডিপেন্ড করে পার্লামেন্ট, কিন্তু জাজের রিক্রুটমেন্ট তুমি জানো কলেজিয়াম, এটার সাথে আবার এন জায়গায় পার্থক্য কী। তাহলে আমরা যখন সুপ্রিম কোর্ট অলরেডি পড়িয়েছি, যখন তোমরা জানবে, আমি আনএকাডেমি অ্যাপে ওখানে আমি পড়িয়েছি, ঠিক আছে, প্লাসে। আর এখানে তোমরা তো যারা আমি আনবো, মেন এম ইজ জাস্টিস ফর দ্যাট রিলাইজ অন দ্য স্পেসিফিক রুলস ল অফ দ্য ল্যান্ড। একটা প্রসেস আছে। ধরো আমি যদি দোষ করি, আমার নিজের উকিল থাকবে, যে মামলা করলো তার পিপি পাবলিক প্রসিকিউটর, তোমরা জানো ভালো করে, পিপি আমরা সংক্ষেপে বলি। এটা আদালত, যে আমরা যা দেখি, তাহলে কি ফরেন স্পেসিফিক প্রসেস নিড অ্যাডভোকেট এটসেট্রা। শপথ গ্রহণ পাঠ করতে হয় আমাদের, যা বলিব সত্য বলিব, সত্য বই, মিথ্যা বলিব না, সমস্ত এই প্রসেস ক্যান গো ফর অল দ্য প্রবলেম। আমরা যে কোনো প্রবলেম বলতে সিভিল প্রবলেম, ক্রিমিনাল প্রবলেম, তোমার যদি মৌলিক হতো সেক্ষেত্রেও তুমি রিট 226 হাইকোর্ট, 32 বলে সুপ্রিম কোর্ট যেতে পারছো। কত কিছু প্রসেসগুলো তোমাদের জানতে হবে, এইভাবে তোমাদের পড়তে হবে, তারপরেই তো পুরো কনসেপ্টটাকে বিল্ড করো। এখনো বলছি কম্পোজড অফ জাজেস অনলি। ক্লিয়ার? এবার পরের দিন এই পার্টটা পড়াবো, তার আগে দেখো তোমাদের সময়ও হয়ে গেছে। তাহলে আশা করি আজকে আমরা একদম বেসিক তথ্য কিছু আলোচনা করলাম, দেখতেই পারো। আচ্ছা, এবার আমার সম্বন্ধে আমি কিছু বলি, একটু দেখে নাও। দেখো ডেলি আমি অ্যাকচুয়ালি আনএকাডেমিতে আমি পলিটি, ইকোনমি, ইন্ডিয়ান হিস্ট্রি, জিকেসিএ পড়াই। ডেলি আমার রাত 9 থেকে 10টা ক্লাস হয়। কী করবে, প্লে স্টোর যাবে, আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করবে, লার্নার্স অ্যাপ, লগ ইন করবে, মোবাইল নাম্বার, নিজের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবে, ওটিপি আসবে, আর ইমেল আইডি দেবে, আইডিতে ওটিপি আসবে, লগ ইন হয়ে গেল। ওকে, তারপর WBPSC গোলে যাবে, গোলে গিয়ে অরিজিৎ বাসু চৌধুরী সার্চ করবে, এবং আমাদের এখানে 60+ তুমি এডুকেটার্স পাবে। আমার ক্লাস 9 থেকে 10টা, রাত্রিবেলা থাকে প্রতিদিন স্পেশাল ক্লাস, এবং সকালবেলা ক্লাস নিই 11 থেকে 12টা, আর প্লাসের ক্লাস 1টা থেকে 2টো। আমরা জানবো আরও অনেক কিছু। ক্লিয়ার? আমার সম্বন্ধে কিছু তোমরা পড়ে নিতেও পারো। আমার 2 বছর আমি আনএকাডেমিতে পড়াচ্ছি, আমি একজন ভেরিফাইড এডুকেটার, ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিতে পারবে, আর দেখে নিতে পারো। চলো, এইভাবে তোমরা পড়ো। আর যদি তোমাদের চ্যানেল অবশ্যই তোমাদের ভালো লাগে, অবশ্যই শেয়ার করবে বন্ধু বান্ধবদের মধ্যে। খুবই এফেক্টিভ আলোচনা হলো কিন্তু। WBPSC GS 101 অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করবে নোটিফিকেশনের জন্য। ক্লিয়ার? এই হলো আমার আনএকাডেমির প্রোফাইল। কেমন লাগলো ক্লাস অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। তোমাদের ফিডব্যাকটা অবশ্যই আমার জানা। আমার দেখো, আমি আনএকাডেমি অ্যাপে হয়তো পড়িয়েছি, বাট আমার এই ইউটিউবে প্রথম সেশন, তো আমার হয়তো প্রথম সেশন বলে একটু হয়তো তোমরা বুঝতে একটু অসুবিধা হতে পারে। যদি কোনো কিছু ইমপ্রুভমেন্ট করতে বা যাই হোক না কেন, তোমরা কিন্তু অবশ্যই করে বলো। ক্লিয়ার? আচ্ছা, তো থ্যাংক ইউ ফর